মাথায়ও ভূত চেপেছে, অটো করে যাচ্ছি ভূতের কেল্লায়। সাবধান কিন্তু। জলদাপাড়ায় যে এলিফ্যান্ট রাইডিং করেছি তার সাথে কিন্তু এলিফ্যান্টের একটু পার্থক্য আছে। ব্লগাররা এত ব্লগ বানায় কিন্তু কখনো কেউ সত্যিগুলো বলে না, মানে আন্দারে ক্যামেরা অ্যালাউ নয়, তাহলে আন্দার কি বাত সামনে এসে যাবে। টেক অফের টেনশন দূর করে গোলাপি শহরের আকাশ ছিল ইন্ডিগোর A320 এয়ারক্রাফট। পিঙ্ক সিটি ছাড়িয়ে এবার আমাদের গন্তব্য সিটি অফ জয়। ঘণ্টা দুয়েকের এই সফর শেষ করার মধ্যেই রাজস্থান ভ্রমণের শেষ দিনের অভিজ্ঞতা লিখে নিতে হবে ডায়েরির পাতায়। নীল আকাশের দোয়াতে স্মৃতির কলম ডুবিয়ে ডায়েরির সাদা পাতায় লিখতে শুরু করলাম আমার ভালো এবং খারাপ অভিজ্ঞতা। এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে জয়পুরে আমাদের দ্বিতীয় দিনের সকাল শুরু হয়েছিল। সেই সকালে আমরা রওনা দিয়েছিলাম জয়পুর শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে ভূতের কেল্লা আখ্যাপ্রাপ্ত ভানগড় ফোর্টের উদ্দেশ্যে। অটো করে ভূতের কেল্লায়, গাড়িও ছিল, বাসও ছিল। বাসের সাথে কথা বলে যা বুঝলাম বাসের সময় লেগে যাবে, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, আর গাড়ি যা রেট বলছে বার্গেনিংয়ে বোঝাচ্ছে না। আলাম অটোই চলো, ঠিক আছে, কিছু তো কম হবে। সোনার কেল্লা থেকে ভূতের কেল্লা। বাড়ছে বুড়ি, কমছে ক্যাশ, এবার ভরতে হবে অটোয় গ্যাস। অটোয় গ্যাস ভরা হবে, তারপরে যাওয়া হবে ভান্ডারের দিকে। সেদিন সময়, অর্থ কিংবা উৎসাহ কোনোটারই অভাব ছিল না, কিন্তু এই সব কিছু না থাকার মধ্যেও কিছু একটা ছিল যা আমাদের পরপর 2 দিন ভানগড় ফোর্ট যাওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করলো। যেতে গিয়ে ভূতের বাড়ি খারাপ হয়ে গেল আমাদের অটো গাড়ি। অন্য অটো যাবে, এই অটো যাবে না, অটো স্টার্টই নিচ্ছে না, স্টার্ট নিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। চেষ্টা করে হয়তো যেতে পারতাম, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় আলাদাই ইঙ্গিত দিল। বহু তীর্থস্থান কোনো রকম বাধা ছাড়াই আমি দর্শন করেছি। ভানগড়ে হয়তো সত্যি সত্যি অশুভ কিছু রয়েছে, যে কারণে শুভ শক্তি আমাকে সেই জায়গায় যেতে আটকে দিচ্ছে। ব্যাপারটা কাকতালীয় মনে হলেও মনের ইচ্ছা শুনেই ভানগড় যাওয়ার পরিকল্পনা এবারের মতো বাতিল করলাম। জয়পুরের বাকি দ্রষ্টব্য স্থানগুলো সেই সকালে কভার করলাম। জয়পুরের সাইড সিনে আজকে আমরা দেখব হচ্ছে জয়পুরের জু। এই হচ্ছে জু বা চিড়িয়াখানা জয়পুরের, ছোট জু, খুব বড় নয়। এটা দেখার পরে আমরা দেখব হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। টিকিট হচ্ছে পার পার্সন 22 টাকা। আর এখানে মোবাইলের জন্য কোনো রকম কোনো চার্জেস নেই, বাট ক্যামেরা আনলে সেটার জন্য চার্জেস আছে। এটা আপনারা দেখলেন ভিডিওতে, ওপরে লেখা আছে। এখানে পথ নির্দেশ করা আছে। জুয়ের একটা প্রাণী তো এই মুহূর্তে ক্যামেরার সামনেই আছে, আর ক্যামেরার ওই পারে কী কী আছে সেটা একবার দেখব। এই রয়েছে হরিণ, হরিণের সাথে ময়ূরও ঘুরে বেড়াচ্ছে। ওইদিকেও কিছু হরিণ রয়েছে, তার সাথে কাকও রয়েছে, শালিকও রয়েছে। এইখানে রয়েছে মাগার মাছ। ওই কাকটা ওখানে দেওয়া হয়েছে মাগার মাছের খাওয়ার জন্য। মনে হচ্ছে মাগার মাছ ঘুমিয়ে আছে, কিন্তু ও জেগে আছে। সুন্দরবনে দেখার পরে এখানে দেখলাম। আর ওই যে রয়েছে ঘড়িয়াল, হাঁ করে বসে আছে কিছু খাওয়ার আশায়। এইদিকে রয়েছে এমু পাখি। বাঘভাল্লুক সিংহ না থাকলেও রকমারি পাখি, কয়েক প্রজাতির সাপ, এই সব নিয়েই পিঙ্ক সিটির জু জমজমাট। বিভিন্ন রকম ফোর্ট দেখতে দেখতে ক্ষুদে দর্শকরা যখন বেড়ানোর আগ্রহ হারিয়ে ফেলবে, তখন এই জায়গা তাদের অবশ্যই ভালো লাগবে। এটা ঘুরে দেখতে আধা ঘন্টার মতো সময় লাগবে। যেগুলো দেখালাম এগুলোই রয়েছে, কিন্তু অন্য কোনো প্রাণী, বাঘ, সিংহ বা নেকড়ে, এসব কিছু নেই এই চিড়িয়াখানায়, ছোট চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার সামনেই রয়েছে হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। এই হচ্ছে টিকিট চার্জেস। ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 50 টাকা, স্টুডেন্ট ইন্ডিয়ান 20 টাকা, আর বিদেশিদের জন্য হচ্ছে 300 টাকা। এখানেও গাইড রয়েছে, 1 থেকে 4 জনের গ্রুপের জন্য 400 টাকা। যদিও এই মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ রয়েছে, কিন্তু অভিজ্ঞতা হলো অন্যরকম। ব্লগ বানাচ্ছি তো একজন পুলিশ কর্মী, মানে যেখানে পাহারায় আছে, বলছে আপনি ইউটিউবার। আমি বলছি না তো, মানে ইউটিউবের ব্লগ করতে দেবে না। বলছে ইউটিউবের ব্লগ করতে গেলে আপনাকে আলাদা পারমিশন নিতে হবে। আমি যদি ব্লগ বানিয়ে দিয়ে দিই তাহলে প্রচুর লোক এখানে দেখে নেবে, তারা হয়তো এখানে আসবে না। ওই জন্য যে ব্লগ করা হবে না, এখানে ব্লগ করতে গেলে পারমিশন নিতে হবে। আর আমি কোনো ইউটিউবার নই, আমাকে দেখে মনে হচ্ছে আমি ইউটিউবার। বেড়াতে এসেছি বন্ধুর সাথে, মোবাইল দিয়ে ভিডিও করছি নিজের জন্য, পার্সোনাল। অ্যালবার্ট হল মিউজিয়াম জয়পুরের সংগ্রহশালা, ঠিক যেমন রয়েছে আমাদের কলকাতা জাদুঘর। এখানে রয়েছে 16টি গ্যালারি, এবং এই প্রত্যেকটি গ্যালারিতে রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক দুষ্প্রাপ্য জিনিসপত্রের সংগ্রহ। রয়েছে জয়পুরের বিখ্যাত মৃৎশিল্পের তৈরি মৃৎপাত্র, ফুলদানি, পোড়ামাটির সামগ্রী ইত্যাদি। রয়েছে বিভিন্ন ধাতু দ্বারা নির্মিত মূর্তি এবং ভাস্কর্য। বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহশালাও রয়েছে এই মিউজিয়ামে। দেওয়ালে রয়েছে অনেক নামি দামি ব্যক্তিবর্গের ক্যানভাস। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, অলংকার, আসবাবপত্রের সংগ্রহ রয়েছে এই সংগ্রহশালায়। পথ নির্দেশ মতো আমরা এক এক করে প্রত্যেকটি গ্যালারিতে প্রবেশ করলাম
এবং দেখলাম সেখানকার সংগ্রহ। দেখার জন্য অনেক কিছু থাকলেও অ্যালবার্ট হল মিউজিয়ামের সবথেকে বড় আকর্ষণ বহু বছর ধরে সংরক্ষিত একটি প্রাচীন মিশরীয় মমি। অ্যালবার্ট হল মিউজিয়াম দেখা আমাদের কমপ্লিট। এইটা ভালোভাবে ঘুরে দেখতে গেলে 1.5 ঘন্টার মতো সময় লাগবে, আর মোটামুটি ঘুরে দেখলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ছবি টবি তোলা, ঘুরে দেখা। অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়পুরের নাহারগড় ফোর্ট। জয়পুরের আরও একটা ফোর্টের সামনে আমরা এসেছি, এটাও পাহাড়ের ওপরে, আমির ফোর্টের মতো। তাই মনে হলো যে আমির ফোর্ট বা আম্বার ফোর্টের থেকে এই ফোর্টটার উচ্চতা বেশি। এই ফোর্টের নাম হচ্ছে নাহারগড় ফোর্ট। এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট নিলাম, টিকিট চার্জেস 50 টাকা পার পার্সন, আমার দুজনের 100 টাকা। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে 1734 সালে জয়পুরের রাজা জয়সিং নাহারগড় ফোর্ট নির্মাণ করেন। আরাবল্লী পর্বতের ধার ঘেঁষে অবস্থিত এই ফোর্ট নির্মাণের উদ্দেশ্য ছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে জয়পুর শহরকে রক্ষা করা। জয়গড়, নাহারগড় এবং অম্বর এই 3 ফোর্ট মিলে একটি সুরক্ষা বলয় তৈরি করেছিল জয়পুর শহরের চারিদিকে। দুর্গের ভেতরে যে প্রাসাদ রয়েছে তাতে জয়পুরের রাজাদের ধন সম্পদ রাখা হতো। রাজপরিবারের বিশেষ ব্যক্তি ছাড়া এই দুর্গে কারো প্রবেশের অনুমতি ছিল না। রাজমহল ছাড়াও নাহারগড় ফোর্টের বাইরে এমন অনেক কিছু রয়েছে যে কারণে এই ফোর্ট পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রথমত, এই ফোর্ট থেকে জয়পুর শহরের খুব ভালো ভিউ পাওয়া যায়, বিশেষ করে রাতের দিকে। এছাড়াও এই ফোর্টে রয়েছে সানসেট পয়েন্ট, তাই চেষ্টা করবেন এই জায়গা বিকেলে ভিজিট করার। নাহারগড় ফোর্ট, জয়পুর সানসেট পয়েন্ট এটা। এখানে রয়েছে বাউরি, স্টেপওয়েল, যেরকম লখনৌতে ইমামবাড়ার ভেতরে আছে ভুলভুলাইয়ার কাছে, তেমনি এখানেও একটা এরকমই রয়েছে, এটা দিল্লিতেও আছে। এই হচ্ছে সেই বাউরি। এই ফোর্টে রয়েছে জয়পুরের ওয়াক্স মিউজিয়াম এবং সেই সাথে শীষমহল, আর এইসব দেখার জন্য রয়েছে টিকিট 500 টাকা পার পার্সন। এই ওয়াক্স মিউজিয়াম এবং শীষমহলের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। যদি ছবি আপনাকে তুলতে হয় তাহলে ওদের নিজস্ব ক্যামেরাম্যান আছে, তারাই নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনার ছবি তুলে দেবে। বুঝে নিয়েছেন নাহারগড় ফোর্টে আলটিমেট দেখার মতো কি আছে। আর সব জায়গায় অটো চালকরা আপনার সাথে সাথেই আসবে, মানে আমার যে অটো চালক তার তো সব জায়গাতে কমিশন আমি বুঝতে পারছি, মানে এটাই হচ্ছে এখানকার মেন জিনিস। মানে এই মহলটায় আসবে, মানে এই জায়গাটায় আসার কারণই হচ্ছে যে ওয়াক্স মিউজিয়াম দেখানো। ভেতরে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, আমার ইন্টারেস্ট হারিয়ে গেছে। এত খরচ না জয়পুরে, সত্যি মারাত্মক খরচ। জয়পুর ঘুরতে ঘুরতে আমার একটা কথা মনে হচ্ছে, এখানে ঐতিহাসিক বিষয়ের থেকেও আর্টিফিশিয়াল বিষয়ের গুরুত্ব বেশি। নাহারগড় ফোর্ট দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল জয়পুরের জয়গড় ফোর্ট। এই হচ্ছে জয়গড় ফোর্ট। এখানে ভারতীয় অ্যাডাল্ট পার পার্সন হচ্ছে 150 টাকা। আর যদি আপনি ভেতরে আপনার ভেহিকেল নিয়ে যান, যেমন আমি আমার অটো নিয়ে যাব, তো অটোর জন্য চার্জেস হচ্ছে 100 টাকা। হেঁটেও যাওয়া যায়, হাঁটতে হবে খানিকটা, হচ্ছে চার্জেস। ভিডিও ক্যামেরার জন্য চার্জেস রয়েছে, বাট মোবাইল ক্যামেরার জন্য হয়তো কোনো চার্জেস নেই। জয়সালমীরেও এত খরচ হয়নি যেটা জয়পুরে হচ্ছে। প্রচুর টুরিস্ট আছে তো এখানে, মানে এখানে ফরেনার টুরিস্ট বেশি আসে, ওই জন্য সব জায়গায় চার্জেস। মানে এত চার্জেস কোথাও নয় ভারতবর্ষের, শুধু কেল্লার কামান দেখার জন্য। আমাদের হাজারদুয়ারে তো এত সুন্দর একটা মিউজিয়াম আছে, কলকাতাতেও আছে, বাট কোথাও এত কিন্তু চার্জেস নেই। এ ফোর্টে ঢুকছি না সরস্বতী পুজোর বাসান দিয়েছি কি জানে, কেল্লায় ঢুকে দিয়েছি অটো, কেল্লা পথে। মাঝপথেই আবার গাইড আপনাকে পাকড়াও করবে, ফোর্ট ঘুরিয়ে দেখাবো এই অছিলায়, কিন্তু শেষ অবধি গল্পটা অন্য জায়গায় পৌঁছাবে। আর এই যে আমাদের অটো চালক ইনোসেন্টের মতো তাকিয়ে আছে, এ কিন্তু সবকিছুই জানে। समझ में गाइड से आएगा, फोटोज वगैरह क्लिक कर देगा, आप लोगों को लेफ्ट जाना राइट जाना। वो बात नहीं, गाड़ी तो पार्किंग में खड़ी रहेगी सर, आपका टाइम। वो बात नहीं, बस मुझे हिस्ट्री बुझिए ही ছাড়বে। 50 টাকা গাইড চার্জেস। চিন্তাভাবনা দৃঢ়তা কখনো এইভাবে শিথিল হয়ে যায় যে টুরিস্টদের জন্যই এরা হয়তো করে খাচ্ছে। ফোর্ট কর্তৃপক্ষ হয়তো এদের কোনো প্রকার রেমুনারেশন দেয় কিনা সন্দেহ আছে। এই আমাদের গাইড সাহেব, क्या नाम है आपका भाई? राजवीर सिंह चौहान। রাজবীর সিং চৌহান, পৃথ্বীরাজ চৌহান, রাজবীর সিং চৌহান। তো এই গাইড সাহেবের সাথেই আমরা দেখবো, ফোর্ট ঘুরে দেখবো কি আছে না আছে, কি হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। আর অটো এখানেই দাঁড়াবে, অটো এই পর্যন্ত এলো। 100 টাকায় শিয়ালদা থেকে লালগোলা পৌঁছে যাওয়া যায়,
আর এই তোপ গোলায় আসতে 100 টাকা। শুধু পয়সার খেলা, শুধু পয়সার খেলা। ব্লগাররা এত ব্লগ বানায় কিন্তু কখনো কেউ সত্যিগুলো বলে না। এখানে ওপেনিং টাইম এত, ক্লোজিং টাইম এত, এই দেখুন ওই দেখুন হয়ে গেল ব্লগ। কিন্তু এই যে কোথায় কত চার্জেস, কোথায় কত টাকা, কোথায় কি গল্প, এই কথাগুলো আজ অব্দি কোনো ব্লগাররা বলে না। পাশে তাদের ভিউটা ডাউন হয়ে যায়, লোকে ইন্টারেস্ট হারায়। কিন্তু প্রত্যেকটা ব্লগারের এই সত্যিগুলো বলা উচিত যে এখানে এত টাকা, এখানে এত চার্জেস। একটা মানুষ যখন প্ল্যান বানাবে তাকে তো একটা বাজেট ধরে বানাতে হবে। আমি যদি একটা কথা বলে দিই, জয়পুর সবথেকে কম খরচে রাজস্থান ভ্রমণ, এটা কি আদৌ সম্ভব? প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স না একমাত্র এই বান্দাই দেয়। আরাবল্লী পর্বতমালার অন্তর্গত চিল্কা টিলা বা ঈগল পাহাড়ের ওপর অবস্থিত জয়গড় ফোর্ট 1726 সালে রাজা জয়সিং এর নির্মাণ করেন। উদ্দেশ্য আমির ফোর্ট এবং জয়পুর শহরের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাজা জয়সিংয়ের নাম অনুসারে এই ফোর্টের নাম হয় জয়গড় ফোর্ট। আর এই জয়গড় ফোর্টের মূল আকর্ষণ এই বিরাট চেহারার কামান। রাজা জয়সিংয়ের নাম অনুসারেই এই কামানের নাম জয়বান কামান। বলা হয় এটি বিশ্বের সবথেকে বড় কামান, যা দৈর্ঘ্যে প্রায় 20 ফুট, ওজনে 50 টন, আর গাড়ির ওজন 200 টন। সব মিলিয়ে কামানের ওজন 250 টন। অষ্টধাতু দ্বারা নির্মিত এই কামান একবার ফায়ার করার জন্য প্রয়োজন হতো 100 কেজি গান পাউডার এবং 50 কেজি লোহার গোলা। শক্তি পরীক্ষার জন্য এই কামান একবারই মাত্র ফায়ার করা হয়। নির্গত গোলা প্রায় 35 কিলোমিটার দূরে চাকসু নামক গ্রামে গিয়ে পড়ে। গোলার আঘাতে মাটিতে গভীর গর্ত হয়ে একটি পুকুর বা তালাব তৈরি হয়ে যায়। পরবর্তীকালে যার নাম হয়ে যায় গলিরাও তালাব। এছাড়াও জয়গড় ফোর্টে রয়েছে একটি গ্যালারি, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্রের সংগ্রহ। দেখে কামানের গোলা ক্লান্ত হয়ে গেছে এই ভোলা। জয়গড় ফোর্ট ছিল 10,000 সেনাবাহিনীর ব্যারাক। পানীয় জল সরবরাহের জন্য সেই যুগে নির্মাণ করা হয়েছিল একটি ভূগর্ভস্থ জলাধার বা ট্যাঙ্কির। বৃষ্টির জল ক্যানেলের মাধ্যমে এসে সেই জলাধারে জমা হতো। পরবর্তীকালে সেই জমা জল পানীয় জলের প্রয়োজন মেটাতো। 1972 সালে এই ট্যাঙ্কি খনন করার সময় প্রচুর পরিমাণে ধন সম্পদ পাওয়া যায়। আগে লোকে ট্যাঙ্কির মধ্যে টাকা রাখতো, জলের ট্যাঙ্কির মধ্যে খাজানা রাখতো, এখন লোকে ফ্ল্যাটে খাজানা রাখে। তো যাই হোক, এই হচ্ছে সেই ওয়াটার রিজার্ভার যেখানে খাজানা পাওয়া গেছিল এবং এখনও এটা ব্যবহার করা হয় জলের জন্য। বাট এখানে তালা লাগানো রয়েছে, এর ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। এর হিস্ট্রি এর ওপর লেখা আছে। আর এইদিকেও একটা ট্যাঙ্ক রয়েছে, এখানেও রয়েছে রাজস্থানী শিল্পগ্রাম উদ্যোগ। এখানে গিয়েছিলাম, এখানে শাড়ি, চুড়ি, মালা, জুতো, জামা সবই পাওয়া যাচ্ছে, কিন্তু সবই হচ্ছে ফিক্সড রেট। মানে আপনার এই ফোর্টে আসার প্রধান আসল ফোর্ট হচ্ছে এইটা, এখানেই আপনাকে মেন নিয়ে আসবে। এটা হচ্ছে এখানকার আকর্ষণ। মানে যে গাইড আপনি নেবেন বা অটো আপনি যারা নেবেন তারা আপনাকে এখানেই আর কি ঠুসবে। আর এর ভেতরে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নয়। আন্দারে ক্যামেরা অ্যালাউ নয়, তাহলে আন্দার কি বাত সামনে এসে যাবে। এখানে দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেতে চাইলে খেতে পারবেন এখানে। আচ্ছা, এখানে রাজস্থানী ড্রেসে ফটো তুলতে পারবেন। আপনাকে এমনভাবে অ্যাপ্রোচ করবে, হয় আপনি ওই রাজস্থানী পোশাক পরে ছবি তুলতে হবে, না হলে জিনিস কিনতে হবে। আপনার একটা মোটামুটি এখানে ঢুকলে একজনের মোটামুটি 500 টাকা মতো খরচ হয়ে যাবে এদিক ওদিক করে। এই হচ্ছে মেন গল্প। আজকের এই ভিডিও দেখার পর কোনো দর্শক বন্ধু এটা মনে করবেন না যে আমি রাজস্থান ট্যুরিজমের ডিমোশন করছি। 15,000 থেকে 18,000 প্যাকেজ করে আপনারা হয়তো ঘুরতে যাবেন। তাই এইগুলো আপনাদের জানা থাকলে সাথে আর কত অতিরিক্ত টাকা নিয়ে যেতে হবে সেই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, সিংহ রাশি জাতকের রাশিফলে সেদিন ভানগড় না থাকলেও ভেড়া হওয়ার কথা লেখা ছিল। তাই হাতির সাথে হাতাহাতি করতে গিয়েছিলাম জয়পুরের হাতিগাঁও। এই জায়গাটার নাম হচ্ছে হাতিগাঁও। তো এই জায়গাটায় প্রবেশ করতে গেলে টিকিট রয়েছে। টিকিট হচ্ছে পার পার্সন ইন্ডিয়ান সিটিজেন 55 টাকা করে। জায়গার নাম হাতিগ্রাম হলেও গ্রামাঞ্চলের কোনো রকম চিহ্ন সেখানে নেই। রয়েছে ছোট ছোট কংক্রিটের ঘর, যেখানে হাতিদের রাখা হয় এবং তাদের দেখভাল করা হয়। এই হাতিগুলোই সাফারির কাজে লাগানো হয় অম্বর ফোর্টে। নবরাত্রি উপলক্ষে এই কদিন সাফারি বন্ধ ছিল, তাই হাতি সাফারি করতে আমরা এই গ্রামে এসেছি। হাতি জিনিসটাকে না আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় সিনেমা দেখলাম না, হাতি মেরে সাথী, তখন থেকে হাতির প্রতি অন্যরকম একটা ভালোবাসা আছে আমার। আগে যখন কেরালায় গেছিলাম তখন ওখানে গিয়েও মানে থেকড়িতে গিয়েও কিন্তু হাতির সঙ্গে হাতিকে স্নান করেছিলাম, হাতি আমাকে স্নান করেছিল, হাতির পিঠে ঘুরেছিলাম। মানে হাতির প্রতি একটা ভালোবাসা আছে, হাতির সুর, হাতির চোখ। যাই হোক, গণপতি বাপ্পা। এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, হাতিকে খাওয়ানো, হাতির সঙ্গে হাতির পিঠে সাওয়ার করা, হাতির পিঠে চেপে জঙ্গলে ঘোরা, হাতির সঙ্গে স্নান করা। তো সব মিলিয়ে আমরা টোটাল প্যাকেজটাই নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে সব কিছু করতে। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। জয়পুরে যারা বেড়াতে এসছেন, রাজস্থানে যারা বেড়াতে এসছেন, তারা সবসময় রাজস্থান বলতে সবসময় মাথায় বোঝায় চিন্তা আসে যে কেল্লা, ফোর্ট, শপিং, এরকম হাওয়া মহল, এরকম কিছু একটা। বাট এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা আজকে হবে। অস্বীকার করব না, এই জায়গায় আমার বোঝার ভুল হয়েছিল।
কেরালার পেরিয়ার বা থেকড়ির সাথে জয়পুরের পার্থক্য এখানেই যে থেকড়িতে অটো চলে না। ভিডিওটা কয়েক মিনিট দেখুন, তাহলেই আমার বক্তব্যটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আর ভুলে গেলে চলবে না, আপনার সামনে বসা ভালো শার্ট প্যান্ট পরা ব্যক্তিত্ব আপনাকে যে কোনো অছিলায় ঠগে নিতে পারে। গাছের সঙ্গে লাগানো একটা সিঁড়ি বেয়ে উঠে হাতির পিঠে উঠে পড়লাম সরাসরি। জলদাপাড়ায় যে এলিফ্যান্ট রাইডিং করেছি তার সাথে কিন্তু এলিফ্যান্টের একটু পার্থক্য আছে। ওখানে বসার জন্য কিন্তু কুশন মতো করা ছিল, এখানে কিন্তু বসার জন্য কিচ্ছু নেই, একটা কাপড়ের কিছু রাখা রয়েছে, তার উপর রয়েছে এরকম দড়িটাই ধরতে হবে। ও হাতির নাম হচ্ছে পুষ্পা, ফিমেল হাতি। 19 বছর হাতির বয়স। 19 বছরে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে চলে যাই, ও 19 বছরের হাতি, ও বলছে এখন এটা বাচ্চাদের কাছে। অটোটা যে হাতির নিচে পড়বে। এই হচ্ছে ছোট হাতি, মিডিয়াম হাতি, আর আমি হচ্ছি বড় হাতি। আগগুলোকে একদম মানে কুরকুরের মতো খেয়ে নিচ্ছে, এত পাওয়ার এদের। মিনিট 10-এর সাফারি শেষে এবার হাতিকে খাওয়ানোর পালা। হাতির কাছে আখ খাওয়া আমাদের কাছে কুরকুরে খাওয়ার মতোই। এরপর এলো হাতিকে স্নান করানোর পালা। প্রথম ধাপে আমি হাতিকে স্নান করাবো, আর পরের ধাপে হাতি আমাকে স্নান করাবে। তবে এই জায়গায় রুদ্রবাবু থাকলে দুটো লাইন নিশ্চয়ই লিখতেন। পলকা সুতোর জীবন আমার ভাসছে হাওয়ায়, সমাজ সেবা ছেড়ে আমি জল দিচ্ছি হাতির পাছায়। ঘণ্টাখানেকের এই কর্মসূচির জন্য হাতির মালিকের দুয়ারে দিয়েছি 4,500 টাকা। এরপর হাতি আমাকে কয়েক লাখ সাবস্ক্রাইবারের আশীর্বাদ দিয়ে কিছু রোজগার করেছে। এমনকি আমার বন্ধু মিঠুন বেশ কিছু দক্ষিণা খরচ করার পরে হাতির পায়ে লেগে থাকা মাটি সংগ্রহ করতে পেরেছে। হাতির পায়ের নিচের মাটি শুনছিলাম এখানে পুজো টুজোর কাজে লাগে, তারপরে কেউ যদি নতুন বাড়ি টাড়ি তৈরি করে সেক্ষেত্রে এই মাটি নাকি খুব শুভ কাজে লাগে। টাকা মাটি টাকা। চলো এবার এখানকার গল্প গোটা যাব অন্য জায়গায়। কোনো সুন্দরীর ভালোবাসায় এতটাও কোনোদিন লুটিয়ে পড়িনি যতটা রাজস্থানে এসে ভাই লুটপাট হয়ে গেছে। বেরিয়ে পড়ছে এখান থেকে হাতির পয়সা টয়সা সব দিয়ে। হঠাৎ অটো দাঁড় করিয়েছে একজন, বলছে দাদা এই দেখুন আপনাদের ফটো তুলেছি। ফটো ভাই কখন তুলেছো? ও তখন তুলছিলাম, আমি দেখুন প্রিন্টও করা হয়ে গেছে, বলিনি প্রিন্টও করেছে। এই একটা ফটো, এই দুটো ফটো, এখানে লেগ গেল আবার 150 টাকার চুনা। গল্পের গরু গাছে উঠবে কিনা জানি না, তবে কল্পতরু হয়ে যাচ্ছি এই আশঙ্কায় জয়পুরে আর থাকার সাহস হয়নি। তাই রাত থাকতে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফিরে আসার তাগিদে। সকাল 5:30 আমরা আমাদের জয়পুর ছাড়া সময় এসছে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের সকাল 7:50 ফ্লাইট রয়েছে জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্ট। আর এই সকালবেলাতেও দেখুন 5:30টার সময় কত জমজমাট শহর। গাড়ি ঘোড়া তো রয়েছে, অটো রয়েছে, বাস রয়েছে, ক্যাব রয়েছে, সব কিছু রয়েছে। তো যেটা শুনলাম যে এখান থেকে এয়ারপোর্ট যেতে সময় লাগবে হচ্ছে আধা ঘন্টা। রাত ফুরিয়ে ভোরের আলো ফুটছে। বঙ্গে আজ দুর্গা ষষ্ঠী। আমরা পৌঁছালাম জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে। বাস স্ট্যান্ডে যে জায়গায় আমি ছিলাম সেখানে কিন্তু এয়ারপোর্ট দূর আছে, আধা ঘন্টার বেশি সময় লাগে। তো আপনারা যদি ওই এলাকায় থাকেন যেখানে আমি ছিলাম তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টে ঢোকার সময় আপনাদের টিকিটের যে সফট কপি সেটা মোবাইলে দেখাতে পারেন, প্রিন্টও আনতে পারেন, সফট কপি দেখাতে পারেন। আর সেই সঙ্গে হচ্ছে আপনার সচিত্র পরিচয়পত্র। আপনারা যতজন আসছেন ততজন কিন্তু সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে, তারপরে আপনি এয়ারপোর্টে প্রবেশ করতে পারবেন। এয়ারপোর্টে রয়েছে কিয়ক্স মেশিন, যেখান থেকে বোর্ডিং পাস এবং লাগেজ ট্যাগের জিনিস পাওয়া যায়। এই হচ্ছে কিয়ক্স মেশিন। ফ্লাইট হচ্ছে ইন্ডিগো। এখানে দিতে হবে হচ্ছে আপনার পিএনআর নাম্বার। আমাদের পিএনআর নাম্বার আমাদের যে টিকিট সেখানেই থাকে। কন্টিনিউ। 2 জন প্যাসেঞ্জার, সিলেক্ট অল। নাম্বার অফ ব্যাগস ইন চেক ইন ব্যাগ। কটা ব্যাগ চেক ইনে যাবে? তোমার কটা ব্যাগ যাবে? আমার যাবে হচ্ছে একটাই ব্যাগ। আর তন্ময়ের যাবে হচ্ছে 2টো ব্যাগ। যার যটা ব্যাগ তটা সিলেক্ট। আমি ফার্স্ট প্যাসেঞ্জার, আমার যেমন যাবে হচ্ছে একটা ব্যাগ এক করে দিয়েছি, ওর 2টো। টোটাল ব্যাগ হয়ে গেল 3টে। ব্যাগ অ্যালাউন্স 30 কেজিস। কন্টিনিউ। যেহেতু আমাদের 3টে ব্যাগ সেজন্য 3টে ট্যাগ এরকম বেরোবে এবং এখানে নামও লেখা থাকবে তন্ময় বিশ্বাস, আমার যেমন হচ্ছে কৌশিক পাল। আর একই সাথে আমাদের জেনারেট হয়ে গেল হচ্ছে এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আমরা 2জন প্যাসেঞ্জার, তার জন্য হচ্ছে 2টো এরকম
বোর্ডিং পাস, ফ্লাইট নম্বর, গেট নম্বর, জোন নাম্বার, সিট নাম্বার সব আছে, আর ফ্লাইটে শেষ আছে, ফ্লাইটের টাইম, এইসব আমরা ডকুমেন্টস পেয়ে গেলাম। এবার যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো আমাদের ব্যাগের সঙ্গে এখানে আর কি লাগাতে হবে, যার যটা ব্যাগ সেই ব্যাগে নাম অনুযায়ী লাগাতে হবে, আর বোর্ডিং পাস তো আমাদের সঙ্গেই থাকবে। তবে এগুলো লাগানোর পরে কিন্তু এই ব্যাগগুলো আমাদেরকে আবার ওই কাউন্টারে দিতে হবে, সেটা দেখার প্রসেসটা আমি আপাতত আমরা বোর্ডিং পাসটা ব্যাগে রাখি। এরপর আসতে হবে আপনাকে হচ্ছে এই কাউন্টারে, যে কাউন্টার থেকে আপনাকে আপনার ব্যাগ ছাড়তে হবে। আমার যেহেতু ইন্ডিগো, সেহেতু আমি ইন্ডিগোর কাউন্টারে এসেছি, এখানে এরকম লাইন দিতে হবে, কারণ এই ব্যাগ ওয়েট করার পরে এই ব্যাগ আমরা ছাড়বো। আর ব্যাগে যদি আপনি ট্যাগ এরকম লাগাতে নাও পারেন, এই যে ট্যাগটা আমি লাগিয়েছি, তাহলে ট্যাগটা আপনি প্রিন্ট করে নেবেন, তারপরে এই কাউন্টারে এরাই লাগিয়ে দেবে। এখানে ইন্ডিগোর কাস্টমার সার্ভিস খুব ভালো লাগলো, খুব হেল্পফুল, মানে সব কিছু বলে দিল। অন্যান্য এত আমি ফ্লাইটে ট্রাভেল করেছি, বাট আমি কিন্তু কখনো এত হেল্প পাইনি। মানে এখানে ফার্স্ট টাইম আজকে ইন্ডিগোর থেকে কিন্তু অনেকটা হেল্প পেলাম। মানে এরকম মানে স্টাফ সার্ভিসটা কিন্তু কোথাও পাইনি এখন অবধি, দিল্লিতে বা কলকাতায় বা চেন্নাই, বাট জয়পুরে কিন্তু এসে পেলাম। এই কাউন্টারে বোর্ডিং পাস একবার দেখে নেবে, বোর্ডিং পাসে একটা স্টিকার লাগিয়ে দেবে, যেটা আপনি প্রিন্ট করে নিলেন, এবং সেই সাথে আপনার ব্যাগ দিয়ে দিতে হবে, এবং ওরা মানে এনশিওর করে নেবে যে ব্যাগের মধ্যে কোনো রকম কোনো জ্বলনশীল পদার্থ, দাহ্য পদার্থ বা কোনো পাওয়ার ব্যাংক, ব্যাটারি এইসব জিনিস কিন্তু না থাকে। ওগুলো কিন্তু যাবে হচ্ছে আপনার কেবিন ব্যাগেজে, আর চেক ইন ব্যাগেজ যেমন যাওয়ার চলে গেল। এরপরে হচ্ছে আসল খেলা, সেটা হচ্ছে সিকিউরিটি চেক। এখানে টেনশনটা বেশি হয়, সব কিছু খুলে দেখাতে হবে। এই ট্রেতে রাখতে হবে হচ্ছে আপনার সমস্ত ইলেকট্রনিক্স গেজেটস, যেমন হচ্ছে আমার মোবাইল ফোন, আমার সানগ্লাসটাও রেখে দিই এখানে, আমার মাইক্রোফোন, সমস্ত টেস্টিং আমরা করে গেছি পাস। আবার যেখানকার সব জিনিস সেখানে রাখতে হবে, এবং আবার জামা কাপড় পরে নিতে হবে, জুতো সব পরে নিলাম। সিকিউরিটি চেকিংয়ের গল্প সব শেষ। এবার আমরা যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে, লিফটও আছে, বাট এসকেলেটারটা আমার বেশি ভালো লাগে। আর ওই যে লেখা আছে বোর্ডিং দোয়ার, গেট নাম্বার 2 or 3, তার মানে আমাদের যেতে হবে হচ্ছে এই দিকে। 7:50 আমার টাইম, 6C207 ফ্লাইট নাম্বার, দোয়ার নাম্বার 3, গেট নাম্বার 2-3 এই দিকে যেতে হবে। এখানে মাত্র দুটো গেটই আছে, 2 আর হচ্ছে 3। খুব সুন্দর লাগছে সকালবেলায়, সূর্যটা উঠছে এখন। এখান থেকে নিয়ে নিয়েছি কফি। এখানে কফি হচ্ছে 135 টাকা, ফ্লাইটে মনে হয় 100 টাকা, বাট কফিটা কিন্তু ভালো খেতে, মানে এয়ারপোর্টের কফি অলওয়েজ ভালোই হয়। আজকে দুর্গা ষষ্ঠী, আর সিরিয়াস বলছি, আমি কিন্তু পুজোর জামাকাপড় পরে নিয়েছি। মানে যখন আপনারা এই ব্লগটা দেখছেন তখন হয়তো পুজো পেরিয়ে গিয়েছে, বাট আজকে কিন্তু দুর্গা ষষ্ঠী, আর আমি আজকে পুজোর জামাকাপড় পরেই আর কি এসেছি। যে পুজোতে একটাই জামা নিয়েছি, এই জামাটা এবছর নিয়েছি। এই হচ্ছে আমাদের বোর্ডিং, এই হচ্ছে গেট নাম্বার 3, আর ওখানে দিয়েছে ফ্লাইট 0207, সকাল 7:50 এটা ছাড়বে হচ্ছে জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে। ফ্লাইটে যখন বোর্ড করে তখন এরকম অ্যানাউন্সমেন্ট করার সময় যে সিট নাম্বার 21 থেকে 31 এই যাত্রীরা চলে আসুন আগে, তাদের আগে হবে। আমি কেন এটা, মানে লাস্টের দিকের প্যাসেঞ্জারদের আগে কেন ডাকে? তো একজন গ্রাউন্ড স্টাফকে জিজ্ঞেস করছিলাম, তো বললো যে মানে ফ্লাইটে যখন ওঠে তখন যদি আগের যাত্রীরা আগে উঠতে শুরু করে, প্রথম দিকে যাত্রীরা, তাহলে পেছনের দিকে যে যাত্রী তারা আটকে যাবে, কারণ ফ্লাইট ওঠার দরজা হচ্ছে একটা, মানে যে ফ্লাইটটা আমি যাবো সেটা ওঠার দরজা হচ্ছে একটা। এক্ষেত্রে কী হয়, ফ্লাইট ডিলে হয়ে যেতে পারে। ওই জন্য ওরা করে কি, পেছন থেকে ফিল শুরু করে। এবার 11 to 20 ডাকছে, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 9, মানে আমরা আছি প্রথম দিকে, 9F সিট নাম্বার। তো আমাদের সবার লাস্টে বোর্ডিং হবে, মানে উঠেই আমরা আর কি সিটে বসে পড়বো। প্রথমে শেষ দিকটা পূরণ হবে, তারপরে মাঝ দিকটা প্রথম দিকটা। এটা আজকে নতুন জিনিস শিখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। 7:50 ফ্লাইট, 7:13 বেজে গেছে, সবার লাস্টে আমরাই, ঠিকই আছে। ফাইনালি এবার আমাদেরকে ফ্লাইটে উঠতে হবে। আমরা চলে এসেছি বিমানের দোরগোড়ায়। এই হচ্ছে গেট, যে গেটটা দিয়ে আমরা উঠে যাবো হচ্ছে ফ্লাইটে। এরকম করে সব নম্বর দেওয়া আছে, 7 এদিকে আছে, EFD এইদিকে, আর ABC হচ্ছে এইদিকে। এই দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট। একটু পরে এই ফ্লাইট জয়পুর ছেড়ে রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। আর ফ্লাইটের সিট তিনটে করে, 1, 2, 3, ওদিকে রয়েছে 1, 2, 3। এরকম একটা ট্রে রয়েছে, যে ট্রেতে আপনি ম্যাগাজিন রাখতে পারবেন। এখানে একটা সব বই টই রয়েছে। সিট বেল্টের পরে বেঁধে নেবো, আপাতত আমার বেল্ট আমি বেঁধেই রয়েছি, যখন বলবো তখন বাঁধবো সিট বেল্ট। ফ্লাইটে জার্নি আমার কাছে নতুন কিছু নয়, বাট প্রত্যেকবার যখন জার্নি করি তখন জার্নিটা নতুন হয়ে যায়, বেশ ভালো লাগে। নতুন ফ্লাইট, নতুন লোকজন, নতুন ফ্লাইট নাম্বার, বেশ ভালো লাগে দেখতে। পাশের সিট ফাঁকা রয়েছে, লোক আসেনি, মানে প্যাসেঞ্জার আসেনি, ফাঁকাই যাচ্ছে, কিছু সিট ফাঁকাই যাচ্ছে। আর আমরা 1 ঘন্টা 50 মিনিটে কমপ্লিট করবো হচ্ছে 500 কিলোমিটার, মানে এয়ারে 500 কিলোমিটার 1 ঘন্টা 50 মিনিটে আমরা কমপ্লিট করবো, যেটা ক্যাপ্টেন সাহেব ঘোষণা করলেন। বেঁধে নিচ্ছে আমার বেল্ট আমার ভুঁড়ির ওপরে। ফোনকে করে দিয়েছি হচ্ছে ফ্লাইট মোড করে দিয়েছি ফোনকে। সকাল 7:39।
স্পিড বাড়ছে ফ্লাইটের এবং একটা কম্পন শুরু হচ্ছে। এই সময় কম্পনটা শুরু হয় কারণ ফ্লাইট এবার টেক অফ করবে প্রচণ্ড গতি নিয়ে। আমরা ছাড়বো জয়পুরের মাটি। ফাইনালি আমাদের ফ্লাইট উঠে পড়লো জয়পুর থেকে আকাশের দিকে। এই হচ্ছে জয়পুর শহর। ফ্লাইট যখন ওঠে না ওপর দিকে, এই যে উঠে পড়লো, তখনই মাথাটা চক্কর দেয়। ওঠার পরে ফ্লাইট কিন্তু একটু ঘোরে এদিক ওদিক এরকম করে, তারপরে ও আর কি জায়গা নেয়। মানে এদেরও একটা রুট আছে, সেই রুট ধরে কিন্তু এরা যায়। যেমন ট্রেনের রুট আছে, যেমন গাড়ির রুট আছে, তেমনি কিন্তু ফ্লাইটেরও রুট আছে, সেই রুট ধরে কিন্তু ফ্লাইট যায়। ওই জন্য ওঠার পরে কিন্তু কখনো ডান দিক হতে পারে, কখনো বাঁ দিক হতে পারে। পেছনে পড়ে থাকলো জয়পুর শহর আর সেই সাথে আমাদের বেড়ানোর স্মৃতি। এই যে ফ্লাইটটা উঠছে না, এখন পজিশনটা আছে ঠিক এরকম, ঠিক এইভাবে উঠছে। আমরা এইভাবে পিছিয়ে আছি। এটা ওপরে গিয়ে আবার সমান হয়ে যাবে। যখন এটা 34-35 হাজার ফুট উপরে উঠে যাবে, তখন এটা আবার সমান হয়ে যাবে। আমি বললাম আমার চাই কফি, আমাকে বলছে ইউ হ্যাভ কফি। আমি বললাম হ্যাভ কফি কি জানি না, তবে চলে এসছে এই কফি। এয়ারপোর্টে কফির দাম ছিল হচ্ছে 135 টাকা, কোয়ান্টিটি বেশি ছিল। আর এখানে কফি হচ্ছে 100 টাকা। একটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে রাখি, ফ্লাইটে ধরুন কিছু আপনি খাওয়া দাওয়া করলেন, এবার পেমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ড কাজ করবে না, মানে ডেবিট কার্ডে পেমেন্ট হবে না। বাট যদি ক্রেডিট কার্ড থাকে সাথে, ক্রেডিট কার্ডে কিন্তু পেমেন্ট হবে। জিজ্ঞেস করলাম আমি, পয়সা খরচা করে যা খাবো সেটাই ভালো। ফাইনালি বাড়িতে আমি নিজে কফি আমি নিজেই করি। বৃষ্টির দিন কোথায় পুজো মণ্ডপে থাকবো তা না, প্লেনে কফি খেয়ে বেড়াচ্ছি। ওইদিকে আবার বাথরুমে যাওয়ার লাইন। ফ্লাইট এখন এইরকম হাইট দিয়ে যাচ্ছে। এবার এসছি ফ্লাইটের টয়লেটে। কেন? হিসু করতে। হিসু করার পরে এখানে দিতে হবে ফ্ল্যাশ। বেসিন, এখান থেকে একটা টিস্যু নিতে হবে, এখানে টিস্যু থাকে। এখানে রয়েছে ওয়েস্ট বিন, এটাকে পুশ করতে হবে। একটা সময় এসে মনে হয় যে ফ্লাইটটা না মানে স্থির হয়ে আছে। ফ্লাইট যে এত স্পিডে যায়, কিন্তু যখন এই একদম সব থেকে টপে উঠে যায়, আকাশের একদম মেঘ টেক ছাড়িয়ে একদম সবার ওপরে চলে আসে 34-35 হাজার ফুট ওপরে, তখন মানে ফ্লাইটটা ফিক্সড হয়ে আছে, যাচ্ছে না। মেঘগুলো খুব আস্তে আস্তে সরছে, সেই স্লো মোশন সিনেমার মতো এরকম ফিল হয়। বাট ফ্লাইট কিন্তু মারাত্মক স্পিডে চলে। আর এই যে এত স্পিডে চলছে, ভেতরে কিন্তু কোনো ফিলিংস নাই। মানে টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় ফিল হয় যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, বাট বাকি সময় কিন্তু নর্মাল আপনি বসে আছেন। এই বসে থাকাটা একটু বিরক্তিকর। হেঁটে চলে তো বেড়ানো যায় না, গান শোনা, সিনেমা দেখা, নাহলে ঘুমানো, আর একবার বাথরুম যাওয়া, ব্যাস এতেই কেটে যায় 2 ঘন্টা। কিন্তু যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করে 14 ঘন্টা 15 ঘন্টা, তারা যে কীভাবে করে ওই এক্সপিরিয়েন্সটা একবার নিতে হবে। ট্রেনে নয় 50 ঘন্টা ট্রাভেল করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ফ্লাইটে একবার 14-15 ঘন্টা মানে লং জার্নির একটা এক্সপিরিয়েন্স নিতে হবে। আমাদের ক্যাপ্টেন ঘোষণা করলেন যে আমরা 250 কিলোমিটার মতো চলে এসেছি জয়পুর থেকে। এখন আমাদের ফ্লাইট যাচ্ছে হচ্ছে লখনৌর ওপর দিয়ে। কলকাতা পৌঁছাতে আমাদের আরও আধা ঘন্টা মতো সময় লাগবে ল্যান্ড করতে। আর আমরা ভুবনেশ্বর থেকে এখন আছি 39,000 ফুট ওপরে। Ladies and gentlemen, boys and girls, thank you for choosing an Indigo and giving us the opportunity to serve you today. It has been a true pleasure. আজকে এই মুহূর্তে আমার ট্রাভেল করার কথা ছিল হচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ 3rd বন্দে ভারত এক্সপ্রেসে, বাট আমি টিকিট গতকাল সব ক্যান্সেল করে দিয়েছি। কারণ আহমেদাবাদ থেকে মুম্বাই বা মুম্বাই থেকে আহমেদাবাদ গিয়ে তারপরে আমার কলকাতা ফেরা একটু সমস্যা ছিল, পুজোর সময়, আর বাড়ির বাইরে থাকতে ইচ্ছা করছে না। ষষ্ঠীর দিন বাড়ি ফিরতে হবে। যখন কলেজে পড়তাম তখন পঞ্চমীর দিনই কলেজ শেষ করে পঞ্চমীর দিন বিকালে ট্রেন ধরতাম, খুব বেশি হলে তো ষষ্ঠীর দিন সকালে ট্রেন ধরতাম। আপনার পর পুজো, আর পুজো মানে তো বাড়ি ফিরতেই হবে, বাড়ির একটা ডাক আছে। শুরু হয়েছে ঝাঁকুনি। এই দেখুন কত সুন্দর মেঘগুলো আমাদের ফ্লাইটকে সুন্দরভাবে পাশ কাটিয়ে যাচ্ছে। এই জায়গাটায় এবার ভয় লাগে, যখন ফ্লাইট ল্যান্ড করছে না, তখন নিচের দিকে নামছে বা একটা ঝাঁকুনি হচ্ছে যখন, তখনই মাথাটা ঘুরে একটু ভয় ভয় লাগে। এখন বৃষ্টির পূর্বাভাস রয়েছে,
আশা করবো যে নেমে বৃষ্টির মুখে আমরা পড়বো না। টাইম হচ্ছে সকাল 9:31। আমরা 7:40 স্টার্ট করেছিলাম, মানে প্রায় 2 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম হচ্ছে জয়পুর থেকে কলকাতা, যেটা আমাদের ট্রেনে সময় লাগে 24 ঘন্টারও কিছু বেশি। আমরা প্রবেশ করেছি দমদম এয়ারপোর্টের মধ্যে, রানওয়েতে। কখনো কখনো দেখা দিচ্ছে কাশফুল। এই ঝাঁকুনিটা হলো, আর সেই সাথে আমাদের প্লেন সেফলি ল্যান্ড করলো। সবাই পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। কাঞ্চন নেমে আমাদের উঠতে হয় বাসে। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস। এই আমরা উঠে পড়েছি বাসে। এই বাস আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এয়ারপোর্টের যে টার্মিনাল, সেখানে গিয়ে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। ঢুকলাম এয়ারপোর্টে। এবার আমাদের ব্যাগ যে সংগ্রহ করব, যেটা চেক ইনে ছিল, ওটা নিতে হবে। তা এই বেল্ট নাম্বারটা আগে ফ্লাইটে বলে দেবে, আর যদি ভুলে যান তাহলে একটু খেয়াল করবেন যে আপনার ফ্লাইটে যারা ছিল তারা কোন জায়গায় যাচ্ছে। জীবনে প্রথম প্রেম আসার মতো এইভাবেই ব্যাগ আসবে, 1 by 1। কখন আসবে জানি না, কিন্তু আসবে। পেয়ে গেছি আমরা ব্যাগ। এবার আমরা বার হবো এয়ারপোর্ট থেকে। নামার পর আর বোর্ডিং পাস চেক করবে না, চাপ নেই। এখানে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখানেই যাব। এখান থেকে শিয়ালদার ট্যাক্সি নেব। একা থাকলে বাইক নিয়ে নিতাম, বাট দুজন আছি, সাথে ব্যাগও আছে। আমরা এয়ারপোর্ট থেকে ওলা বুক করলাম, আর ওলা এখানে চার্জ নিল হচ্ছে 606 টাকা, যেটা অ্যাপসে। এছাড়াও পার্কিংয়ের জন্য দিতে হলো হচ্ছে অতিরিক্ত 100 টাকা। দমদম এয়ারপোর্ট থেকে আমার শিয়ালদা পর্যন্ত ট্যাক্সি পড়লো হচ্ছে 707 টাকা। 606 + 100, 760 টাকা। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছে ভোলা। এবার অপেক্ষা ডিসপ্লে বোর্ডে কখন দেবে লাল গোলা। জানলা ভাঙ, দরজা ভাঙ। এই দেখো কাকা জায়গা পেয়ে গেছে। এই কাকারা আবার সবার জায়গা রেখেছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন।